বন্ধুরা, একটা প্রশ্ন বারবার সামনে আসে, একটা দেশ কতটা নিচে নামতে পারে, কোথায় গিয়ে থামে সেই সীমা। কিন্তু বাস্তবটা হলো কিছু কিছু ঘটনা আমাদের সেই ধারণাকেও ভেঙে দেয়। এবার যে ঘটনাটা ঘটেছে সেটা শুধু একটা হামলা নয়, অনেকেই একে সরাসরি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বলছে। আফগানিস্তানের কাবুলে একটি বড় হাসপাতালের ওপর ভয়ঙ্কর বোমা হামলা হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 400 জন মানুষ মৃতের খবর এসেছে, আর 250-এরও বেশি মানুষ গুরুতরভাবে আহত। এই সংখ্যাটা এখানেই থেমে থাকবে কিনা সেটাকে নিশ্চিতভাবে বলতে পারছে না, কারণ ধ্বংসের পরিমাণ এতটাই বেশি যে উদ্ধার কাজ চলার সঙ্গে সঙ্গে আরও মৃতদেহ পাওয়ার আশঙ্কা রয়েছে। সবচেয়ে সংকীর্ণকর বিষয়টা কি জানেন? এই হাসপাতালটা ছিল 2000 বেডের একটি ডি অ্যাডিকেশন সেন্টার। এখানে যারা ছিল তারা কোনো যোদ্ধা নয়, তারা কোনো সেনা নয়, তারা ছিল সাধারণ মানুষ যারা ড্রাগের নেশা থেকে বেরিয়ে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছিল, যারা নিজেদের ভুল বুঝে ফিরে আসতে চেয়েছিল। সেই মানুষগুলোর ওপরেই এই হামলা হয়েছে। ভাবুন একবার, যারা আগেই জীবনের লড়াইয়ে হার মানতে বসেছিল তাদের আবার দ্বিতীয় সুযোগ দেওয়ার জায়গাটাকেই ধ্বংস করে দেওয়া হলো। এই ঘটনার পর পুরো আফগানিস্তান জুড়ে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। শুধু সাধারণ মানুষ নয়, তালিবান প্রশাসনের পক্ষ থেকেও একে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে এটা কোনো সাধারণ হামলা নয়, এটা সরাসরি মানবতার বিরুদ্ধে অপরাধ। তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পর্যন্ত প্রকাশ্যে বলেছে এখন আর কথাবার্তার সময় নেই। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়েছে। যারা আগে পাকিস্তান আর তালিবানের সম্পর্ককে ফ্রিনিমি বলতো, মানে বাইরে থেকে কিছুটা টানাপোড়েন থাকলেও ভেতরে একটা ব্যালেন্স ছিল, সেটাও এখন ভেঙে গেছে। ধীরে ধীরে দুই দেশের মধ্যে সরাসরি সম্পর্ক শত্রুতার দিকে এগোচ্ছে। এর প্রভাব আপনি অন্য জায়গাতেও দেখতে পাচ্ছেন। আফগানিস্তানের ক্রিকেটাররা যেমন শাহিদ খান, মোহাম্মদ নবী, সবাই এই হামলাকে কড়া ভাষায় নিন্দা করেছে। শুধু বর্তমান প্রশাসন নয়, তালিবানের আগের সরকারের অনেক প্রাক্তন মন্ত্রীও একইভাবে প্রশ্ন তুলেছে, নিরীহ মানুষদের ওপর এমন আক্রমণ কিভাবে করা যায়। কিন্তু ঘটনা এখানেই থেমে থাকেনি। এই হামলার পরই আফগানিস্তানের থেকে পাল্টা আক্রমণ শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী রাওয়ালপিন্ডিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, ড্রোন অ্যাটাক শুরু হয়েছে। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখানেই পাকিস্তানের মিলিটারি লিডারশিপরা থাকে। একবার পরিস্থিতিটা ভাবুন, ভারতের পর এবার তালিবানও সরাসরি রাওয়ালপিন্ডিকে টার্গেট করছে। এর মানেটা কি? পাকিস্তানের সব থেকে সুরক্ষিত জায়গাগুলোর ওপর এবার চাপ বাড়ছে। এর মধ্যে আরও একটা ইন্টারেস্টিং দিক আছে। আগেরবার যখন ভারতের সঙ্গে উত্তেজনা তৈরি হয়েছিল, তখন মেড ইন চাইনা HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। এটা কতটা কার্যকর হবে? এবার সেই সিস্টেমটাকে টেস্ট করা হচ্ছে, কারণ ড্রোন ইন্টারসেপশন শুরু হয়ে গেছে। এই পুরো ঘটনাটা যদি একটু বড় ছবি থেকে দেখেন, তাহলে একটা জিনিস পরিষ্কার বোঝা যায়, পাকিস্তান হয়তো কিছু টেকনিক্যাল লাভের জন্য এই সিদ্ধান্তটা নিয়েছে। যেমন তারা চাইছে যেন অন্য কোনো বড় যুদ্ধ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে তাদের সরাসরি জড়াতে না হয়। তাই আফগানিস্তানের বর্ডারে নিজেদের ব্যস্ত দেখিয়ে তারা একটা এক্সকিউজ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা হলো, এই ছোট ট্যাকটিক্যাল গেইনের জন্য তারা কি হারাচ্ছে? স্ট্র্যাটেজিকভাবে তারা একটা বড় সমস্যার দিকে যাচ্ছে। কারণ আফগানিস্তানকে যদি পুরোপুরি শত্রু বানিয়ে ফেলে, তাহলে তাদের পুরো নর্দার্ন বর্ডার অস্থির হয়ে যাবে। আর এই ধরনের অস্থিরতা কয়েকদিনেই শেষ হয় না, এটা বছরের পর বছর ধরে প্রভাব ফেলে। আজ যা হচ্ছে সেটা শুধু একটা দিনের খবর নয়, এটা এমন একটা ঘটনা যেটা ভবিষ্যতের সম্পর্ক, ভবিষ্যতের রাজনীতি, এমনকি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেও বদলে দিতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কি এখানেই থামবে, নাকি আরও একটা বড় আকার নেবে? কারণ ইতিহাস বারবার আমাদের একটা জিনিস শিখিয়েছে, প্রতিশোধের আগুন
একবার জ্বলে উঠলে সেটা খুব সহজে নেভে না। বন্ধুরা, 16ই মার্চের ঘটনা, সন্ধ্যা প্রায় 9টা। ঠিক সেই সময় যখন রমজানের ইফতার চলছে, মানুষ সারাদিন রোজা রাখার পর পরিবার নিয়ে বসে খাবার খাচ্ছে, ঠিক তখনই কাবুলের সেই ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক হয়। একটা বিশাল 2000 বেডের ড্রাগ ডি অ্যাডিকশন হাসপাতাল, যেখানে মানুষ নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছিল, সেই জায়গাটাকেই টার্গেট করা হয়। দূর থেকে তোলা ভিডিওগুলোতে পরিষ্কার দেখা যাচ্ছে পুরো এলাকা জুড়ে কতটা বড় বিস্ফোরণ হয়েছে। একটা হাসপাতাল যেখানে অসুস্থ মানুষ, দুর্বল মানুষ আর চিকিৎসা কর্মী ছিল, সেই জায়গাটা মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেকে তো বেরোনোরই সুযোগ পায়নি। স্ট্রাকচারাল ড্যামেজ এতটাই ভয়ঙ্কর যে যারা ভেতরে ছিল তাদের বেশিরভাগই আর বাঁচতে পারেন। সরকারি হাসপাতাল অনুযায়ী 400 জনের বেশি মানুষ মারা গেছে আর 250 জনের বেশি এখনো গুরুতর আহত। আফগানিস্তানের ইতিহাসে এটাকে সবচেয়ে ডেডলি সিঙ্গেল অ্যাটাক বলা হচ্ছে, আর স্বাভাবিকভাবেই এটাকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বলা হচ্ছে, কারণ এখানে কোনো মিলিটারি টার্গেট ছিল না, ছিল শুধু অসহায় সাধারণ মানুষ। সবচেয়ে নিন্দনীয় বিষয়টা হলো টাইমিং। ইফতারের সময় যখন মানুষ খাচ্ছে, প্রার্থনা করছে, সেই সময় এই হামলা করা হয়েছে। এটা শুধু একটা সামরিক আক্রমণ নয়, এটা মানুষের আবেগ, বিশ্বাস আর মানবতার ওপর সরাসরি আঘাত। একদিকে পাকিস্তানের দাবি তারা নাকি মিলিটারি টার্গেটকে আক্রমণ করেছে, অন্যদিকে প্রশ্ন হচ্ছে একটা হাসপাতাল কিভাবে মিলিটারি টার্গেট হয়। ভিডিও, ছবি সবকিছুই তো সামনে এসে গেছে। একটা বড় অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রেস্কিউ অপারেশন এখনো চলছে, আর এর মধ্যেই এই দাবি। এই ঘটনার পর পুরো আফগানিস্তানে ক্ষোভ বিস্ফোরিত হয়েছে। প্রাক্তন প্রেসিডেন্ট হামিম করদাস পর্যন্ত তীব্র নিন্দা করছে। তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পর্যন্ত স্পষ্ট করে বলেছেন এটা সব আন্তর্জাতিক নিয়ম ভেঙে করা হলো। তালিবান সরকার স্পষ্ট বলে দিয়েছে ডিপ্লোম্যাসি শেষ, এবার তাদের নিজেদের জবাব তারা নিজেরাই দেবে, আর সেটা শুরুও হয়ে গেছে। রাওয়ালপিন্ডিতে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। পাকিস্তানের সবথেকে গুরুত্বপূর্ণ মিলিটারি জোনগুলোকে টার্গেট করা হচ্ছে। পাকিস্তানও চুপচাপ বসে নেই, তাদের এয়ারফোর্স জেট ক্র্যাম্বল করছে, ড্রোন ইন্টারসেপশন চলছে, মেড ইন ইন্ডিয়া HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যবহার হচ্ছে, কয়েকটা ড্রোন নামিয়েও দেওয়া হয়েছে। কিন্তু তবুও এটা পরিষ্কার এখন যুদ্ধের একটা নতুন ফেজ শুরু হয়েছে। তালিবানের ক্ষোভটা শুধু আক্রমণের জন্য নয়, এর পেছনে একটা ইমোশনাল দিকও রয়েছে। তারা প্রশ্ন তুলছে, যে দেশ নিজেদেরকে ইসলামিক রাষ্ট্র বলে, সে কিভাবে ইফতারের সময় নিরীহ মুসলিমদের ওপর হামলা চালাতে পারে? এই প্রশ্নটাই এখন পুরো অঞ্চলে ঘুরছে। এমনকি তালিবান এখন পাকিস্তানকে জায়রিস রিজিম এর সাথে তুলনা করছে। এটা ইসলামিক দুনিয়ার সব থেকে বড় অপমানগুলোর মধ্যে একটা। ব্যাপারটা কতটা সিরিয়াস হয়ে গেছে সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে। কিন্তু বন্ধুরা, এখানে একটা বড় স্ট্র্যাটেজিক দিকও আছে। অনেক সময় দেখা যায় কোনো দেশ শর্ট টার্ম টেকনিক্যাল গেনের জন্য লং টার্ম ড্যামেজ করে ফেলে। এখানেও অনেকটা সেটাই হচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বড় সংঘর্ষ এড়ানোর জন্য। তাই তারা একটা নতুন ফ্রন্ট খুলে নিজেদের বিজি রাখতে চাইছে। কিন্তু এর দাম কি? দামটা হলো একটা স্থায়ী শত্রুতা তৈরি করা। আফগানিস্তানের সাথে যদি এই সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়, তাহলে পাকিস্তানের পুরো নর্দার্ন বর্ডার অস্থির হয়ে যাবে। আর এটা কোনো ছোটখাটো সমস্যা নয়, এটা বছরের পর বছর ধরে চলতে পারে। সব থেকে বড় কথা, মানুষ এসব ভোলে না। একটা হাসপাতাল, নিরীহ মানুষ, ইফতারির সময়, এই সবই প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মৃতিতে থেকে যাবে। এখন প্রশ্নটা আবার ফিরে আসে, এই সংঘাত কি এখানেই থেমে থাকবে, নাকি এটা ধীরে ধীরে একটা বড় আঞ্চলিক সংঘাতে পরিণত হবে? কারণ ইতিহাস আমাদের একটা জিনিস খুব পরিষ্কার করে দিয়েছে, যখন বিশ্বাস ভেঙে যায় আর প্রতিশোধ শুরু হয়, তখন সেটা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, পুরো অঞ্চলকেই টেনে নিয়ে যায় এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। বন্ধুরা, আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি
অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।